হিম্মতপুর নামের একটা গ্রাম ছিল, যেখানে সুয়েশ নামের একজন লোক নিজের বউ রেখার সাথে থাকতো, কিন্তু ওরা দুজনে নিজের বাবার সাথে থাকতো। একদিন সুয়েশ নিজের বউকে বলল, রেখা, যত দিন যাচ্ছে গ্রামের রাস্তাঘাট আরো পাকা হচ্ছে। আমার মনে হয় বাবার সাথে কথা বলে আমাদের গ্রামে বাসের একটা ব্যবসা করা উচিত। ভেবো না, বাবা তোমাকে সোজা না করে দেবেন। বাবার এইটা একদম পছন্দ হবে না যে তুমি পড়াশোনা কিচ্ছু করনি, শুধু ঘরে বসে থাকো। আরে তাতে আমি কি করব? আরে পড়াশোনা করতে আমার ভালোই লাগে না। কিন্তু ভেবে দেখো, যদি এখন থেকেই বাসের ব্যবসা আমরা শুরু করে দিই, তাহলে এর পরে আমাদের অনেক লাভ হবে। যখন সুয়েশ আর ওর বউ রেখা নিজেদের মধ্যে কথা বলছিলই, তখনই সুয়েশের বাবা ওদের কথা শুনে ভেতরে এলো আর সুয়েশকে বলল, চুপ করো তোমরা দুজন। যখনই দেখি কোনো না কোনো বাড়ির মধ্যে উল্টো পাল্টা কথা নিয়ে চলে আসো তোমরা। কিন্তু বাবা, গ্রামের রাস্তাঘাট সরকার খুব ভালো করে দিচ্ছে, এর সুযোগ আমাদের নেওয়া উচিত। আরে গ্রামে একটা বাসের ব্যবসা শুরু করা উচিত। না না মানে না, প্রথমে যখন বলে দিলাম তুমি বুঝতে পারলে না নাকি? আরে বাড়িতে বসিয়ে তোমাকে খাওয়াচ্ছি, তোমার ভালো লাগছে না নাকি? বাবা, তুমি সবসময় এরকম করেই কথা বলো। এইটা বলেই সুয়েশ রেগে গিয়ে ঘরের বাইরে বেরিয়ে গেল। কিছুদিন পর আরো একবার সুয়েশ আর ওর বউ ঘরে নিজেদের মধ্যে কথাই বলছিল। এই দেখো, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এটা একটা সোনার চেন। সোনার চেন? আমি তো এটাই চাইছিলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পতিদেব, কিন্তু তুমি এটা নেওয়ার টাকা কোথা থেকে পেলে? কারণ বাবা তো শুধু খাওয়ার জন্যই টাকা দেন। ওরা দুজনে যখন কথাই বলছিল, ওই সময় সুয়েশের বাবা রেগে ওদের ঘরের ভেতর ঢুকে আসে। সুয়েশ! হ্যাঁ 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 বাবা, কি কি হলো? এই দেখো একবার, এমন ভাবে কথা বলছে যেন কিচ্ছু জানে না। বল, আমার পয়সাগুলো কোথায়? আলমারি থেকে আমার অনেক পয়সা উধাও হয়ে গেছে। বাবা, আমায় ক্ষমা করে দিন, কিন্তু এই প্রশ্ন আপনি সুয়েশকে কেন করছেন? আপনার কি মনে হয় যে ও আপনার টাকা চুরি করেছে? হ্যাঁ একদম, ও নিশ্চয়ই আমার পয়সা চুরি করে নিয়েছে। নাহলে সোনার এই চেনটা ও কোথা থেকে নিয়ে এলো? বাবা, এটা আমি আমার বাইকটা বিক্রি করে নিয়ে এসেছি। আমি কোনো টাকা পয়সা চুরি করিনি। আমার বাড়িতে চোরেদের জন্য কোনো জায়গা নেই। এই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যাও তুমি এখান থেকে। সুয়েশ আর রেখার কোনো কিছু না বলেই বাড়ি ছেড়ে বেরিয়ে গেল, আর সুয়েশ নিজের বন্ধু বিনোদের কাছে চলে গেল। সুয়েশ বিনোদকে সব কথা খুলে বলল। ভাই, আমি তো তোকে আগেই বলে দিয়েছিলাম যে তোর বাবা তোকে কখনো নিজের মতন বাঁচতে দেবে না। ভালোই হয়েছে ও তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন তুই তোর জীবনের আসল খেলাটা বুঝতে পারবি। কিন্তু এবার তুই কি করবি? শোন, আমার কাছে একটা উপায় রয়েছে, কিন্তু ওটা করার জন্য আমার কাছে যথেষ্ট পয়সা নেই। আরে একবার আমাকে বলেই তো দেখ, আমার কাছে অনেক পয়সা আছে। তোর আইডিয়া যদি আমার ভালো লাগে, তাহলে তোর এই নতুন কাজে আমি পয়সা ইনভেস্ট করে দেব। সুয়েশ বিনোদকে নিজের বাসের ব্যবসার ব্যাপারে বলল। সেটা শুনে বিনোদ বলল, হ্যাঁ, শুনে তো বেশ ভালোই লাগছে। আমি তো বলছি এই ব্যবসাটা দারুণ চলবে। ঠিক আছে, তাহলে তোর ব্যবসাতে পয়সা লাগাতে আমি একদম রাজি। বিনোদ ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। বিনোদ সুয়েশের এই বাসের নতুন ব্যবসার মধ্যে নিজের টাকা দিল। কিছুদিনের মধ্যেই সুয়েশ একটা বাস কিনে হিম্মতপুরে নিয়ে এলো আর গ্রামে বাস চালানো শুরু করে দিল। গ্রামের লোকেরা সুয়েশের বাসে বসতে শুরু করলো। দেখতে দেখতেই সুয়েশ আরো 3টে বাস কিনে নিল। খুব ভালো সুয়েশ, আমি জানতাম তুমি নিশ্চয়ই সফল হবে। ধন্যবাদ বন্ধু। তুমি যদি না থাকতে তাহলে আমার জন্য এটা করা সম্ভব হতো না। আমি তোমার বন্ধু ভাই, এটা করা তো আমার কর্তব্যই ছিল। তবে আমি তোমাকে একটু সতর্ক করে রাখতে চাই। কিরকম সতর্ক ভাই? যখন আমি শীষপুর থেকে হিম্মতপুরের দিকে আসছিলাম, তখন আমি রাহুল রিক্সাওয়ালাকে আর একজন রিক্সাওয়ালার সাথে কথা বলতে শুনলাম। আরে যবে থেকে সুয়েশের বাসটা গ্রামে চলে এসেছে না, তবে থেকে আমাদের রিক্সাতে আর তো কেউ ওঠেই না। কথা তো একদম ঠিক কথাই বলেছো তুমি রাহুল ভাই, কিন্তু এখন আমরা কি করতে পারি? আরে কি আর করতে পারি মানে? আরে এখনো যদি আমরা কিছু না করি তাহলে আমাদেরকে খালি পেটে বসে থাকতে হবে। ব্যাস, তারপর আমি বেরিয়ে যাই। এইটুকুই আমি শুনেছিলাম।
ঠিক আছে বন্ধু, আমি খেয়াল রাখবো। সুয়েশ নিজের বাড়ি ফেরত এলো। কিছুদিন কেটে গেল, আর একদিন সুয়েশ যখন নিজের বাসের কাছে এলো, ও দেখলো ওর 3টে বাসের মধ্যে যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে। আরে এটা কে করলো? আমার বাসটা! কিছুক্ষণ পর বিনোদও সেখানে এসে পৌঁছালো আর সুয়েশকে বলল, আমি বলেছিলাম সুয়াস তোমাকে লক্ষ্য রাখতে। আমি নিশ্চিত ওই রাহুল রিক্সাওয়ালারই কাজ হবে এটা। কাউকে নিজের থেকে এগিয়ে যেতে দেখাটা একেবারেই লোকজন পছন্দ করে না। আমি মানছি বিনোদ ভাই, কিন্তু এখন আমি কি করব? আরে তুমি যথেষ্ট পয়সা রোজগার করে নিয়েছো, তাই তুমি আরেকটা বাস তো কিনতে পারবে। তারপর আবার কি? ও তো আবার সেই বাসে আগুন লাগিয়ে দেবে। সুয়েশ নিরাশ হয়ে নিজের বাড়ি নিজের বাবার কাছে এসে পৌঁছালো, যেখানে ওকে দেখে ওর বাবা বলল, আরে বাবা, এসে গেছিস তুই? তোর অপেক্ষাতেই তো ছিলাম আমি। বাবা তুই তো অনেক বড় হয়েছিস দেখছি। আমি সব সময় তোকে অপদার্থ মনে করে এসেছি, কিন্তু তুই আমার মুখ উজ্জ্বল করেছিস। আর আমার পয়সাও তুই চুরি করিসনি। ও তো ওই কর্মচারী হারিস চুরি করেছিল। আমায় ক্ষমা করে দিও বাবা। কিন্তু তোমার এরকম মন খারাপ কেন? সুয়েশের চোখে জল চলে এলো। ও সব কথা নিজের বাবাকে খুলে বলল, যেটা শুনে ওর বাবা ওকে বলল, বাবা, মনে হচ্ছে সময় এসে গেছে যে আমি তোকে সেই জিনিসটা আবার দিই, যেটা তোর দাদু তোর জন্য রেখে গিয়েছিল। কি দাদু? আমার জন্য দাদু ভাই কি রেখে গিয়েছিল? সুয়েশের বাবা আলমারি থেকে একটা জাদুই পুতুল এনে দিল, যার হাতের মধ্যে রকেট বাম আছে। এই নাও, আর একটা নতুন বাস কিনে নাও, আর এই পুতুলটাকে নিজে বাসের সামনে ঝুলিয়ে দিও। যেই তুমি এটাকে বাসের সামনে ঝুলিয়ে দেবে না, তোমার বাস কোনো সাধারণ বাস থাকবে না, রকেট বাসে পরিণত হয়ে যাবে। তোমার দাদু ভাই আমাকে বলেছিলেন যে যখন তুমি এর যোগ্য হয়ে যাবে তখন তোমাকে আমি এটা দিয়ে দিই। তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা। এখন আমি আগের থেকে অনেক বেশি পরিশ্রম করব। হ্যাঁ খোকা, এবার তুমি বাড়িতে ফিরে এসো। বৌমা তোমার কথা খুব মনে করে। আগে বাবা। সুয়েশ নিজের বাবার সাথে থাকার জন্য আবার ফেরত গেল। ও কিছুদিন পরে আবার একটা বাস কিনলো আর তার সামনে এই পুতুলটা টাঙিয়ে দিল। যখনই এই পুতুলটা টাঙিয়ে দিল, তখনই সেই বাসটা একটা রকেট বাসে পরিবর্তিত হয়ে গেল। আরে এটা কি করে সম্ভব? আমার দাদুর কাছে এই পুতুলটা ছিল। কোন এক জাদুকরনি এই পুতুলটা ওনাকে দিয়েছিল, আর এটা সত্যি সত্যি একটা জাদুর পুতুল। চলো তাহলে বাসে বসেই দেখি। বিনোদ আর সুয়েশ বাসের ভেতরে বসে গেল, আর সুয়েশ বাসটাকে চালু করলো। যখনই বাস চালু হলো, বাসের পেছনে লাগানো রকেট থেকে আগুন বেরোতে শুরু করলো, আর বাস আকাশে উঠতে শুরু করলো, আর কম সময়ের মধ্যেই অনেক দূরত্বে পৌঁছে গেল। গ্রামবাসী সব লোকেরা বাসকে আকাশে উঠতে দেখছিল আর ওখানে বসার স্বপ্ন দেখছিল। দেখতে দেখতে সব গ্রামের মধ্যে সুয়েশের রকেট বাসের নাম হয়ে গেল। এই খবর রাহুল রিক্সাওয়ালা পেয়ে গেল। প্রথমেই সুয়েশ বাস নিয়ে এলো, ওর একটা ব্যবস্থা করলাম, তখন একটা রকেট বাস নিয়ে চলে এলো। এর কিছু একটা করতেই হবে। রাহুল ভাই, আমি তো শুনেছি ওই বাসে নাকি কোনো পুতুল রয়েছে, ওটাই তো এই বাসটাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আরে বোকা বানানোর জন্য সকাল সকাল তুই আর কাউকে পেলি না নাকি? আরে আমি সত্যি বলছি ভাই, তুমি নিজেই ভেবে দেখো, এর আগে তো কখনো বাস উঠতে পারতো না, এখন কি করে উড়ছে? তা তুই একদম ঠিকই বলেছিস। আজকে রাত্রে গিয়ে সবকিছু শেষ করে দেব। এই উড়ন্ত বাসের মধ্যে আগুন লাগিয়ে, পুতুলটাতেও আগুন লাগিয়ে সব শেষ করে দেব। যখনই রাত হলো, রাহুল আর ওর সাথী সুয়েশের বাসের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যেই সুয়েশের বাস উড়ে সারাদিনের যাত্রা করে সেখানে এসে পৌঁছালো, যেখান থেকে একজন লোক বাস থেকে নেমে সুয়েশকে বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ সুয়াস, যে তুমি রকেট বাসটা গ্রামে নিয়ে এসেছো। এখন এই গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়াটা খুবই সোজা হয়ে গেছে, জানো তো বাবা। আমার মায়ের ওষুধটা তো এই গ্রামে পাওয়া যেত না, শুধুমাত্র অন্য গ্রামেই পাওয়া যেত। এই বাসের কারণে আমি অন্য গ্রামে, তাও কম পয়সায়, আবার খুব তাড়াতাড়ি পৌঁছে যাই। আরে ধন্যবাদ বলার কোনো দরকার নেই, এটা তো আমার কর্তব্য। চলো গিয়ে ওই বাসের কাঁচগুলোকে ভেঙে দিই, আর ওর মধ্যে থেকে জাদুর পুতুলটা বের করে নেব।
তারপর আমরা আমাদের রিকশাতে ঝুলিয়ে নেব। কি বলিস? একদম ঠিক কথা বলেছো রাহুল দাদা, দারুণ আইডিয়াটা কিন্তু। দুজনে গিয়ে বাসের কাঁচ ভেঙে ফেললো আর ওই পুতুলটাকে বাইরে বের করে আনলো। আর যখনই ওরা সেই পুতুলটাকে বাইরে বের করে আনলো, তখনই রাহুল আর ওর বন্ধু দুজনেই ওই পুতুলে পরিবর্তিত হয়ে গেল। পরের দিন সুয়েশ যখন ওর বাসের কাছে এলো, তখন ও বাসের বাইরে 3টে পুতুল দেখতে পেল। আরে বাহ, আমার কাছে শুধু একটাই জাদুর পুতুল ছিল, কিন্তু এখন আমার কাছে 3টে জাদুর পুতুল রয়েছে। এখন আমি আরো 2টো বাস কিনে নেব আর সেগুলোকে রকেট বাস তৈরি করে দিয়ে লোকজনকে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়িয়ে উড়িয়ে নিয়ে যাব। সুয়েশ আরো 2টো বাস কিনে ফেললো। গ্রামের মধ্যে এখন 3টে রকেট বাস হয়ে গেছিল।